আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তৌহিদাস সহজ ম্যাথের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি অভিজ্ঞতা নং ৭ এর বীজগাণিতিক রাশির জগৎ অভিজ্ঞতাটির তৃতীয় পর্ব নিয়ে। এই পর্বে আমরা ১৫৬ ও ১৫৭ নং পেজে যে ছকগুলো আছে সেই ছকগুলো নিয়ে আলোচনা করব এবং পূরণ করব। গত পর্বে আমরা ১৫৬ নং পেজের ছকটির ৫ নং সমস্যা পর্যন্ত আলোচনা করে পূরণ করেছি। আজ আমরা ৬ থেকে ৯ নং পর্যন্ত সমস্যাগুলো আলোচনা করে পূরণ করব। ৬ নং সমস্যায় বলা আছে একটি সংখ্যার ৪ গুণ থেকে অপর একটি সংখ্যার ৩ গুণ বিয়োগ। প্রথমে আমাদের একটি সংখ্যা ধরে নিতে হবে। ধরি একটি সংখ্যা এক্স, এক্স এর ৪ গুণ মানে হচ্ছে 4x, অপর একটি সংখ্যা ওয়াই, ওয়াই এর ৩ গুণ মানে 3y। তাহলে নির্ণেয় সংখ্যাটি যেহেতু বিয়োগ করতে বলেছে আমরা লিখব 4x - 3y। এটি একটি বীজগাণিতিক রাশি, কারণ এখানে দুইটি চলক ব্যবহার করা হয়েছে। দেখো এখানে x এবং y দুইটি চলক ব্যবহার করা হয়েছে, তাই আমরা একে বীজগাণিতিক রাশি বলেছি। এখন ৭ নং সমস্যা। ৭ নং সমস্যায় বলা আছে নাফিসা পরিমাণ মতো পানি, গুড় ও লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো। তাহলে যেহেতু এখানে কোনোটারই নির্দিষ্ট কোনো পরিমাণ দেওয়া নেই, তাহলে আমরা অক্ষর প্রতীক ব্যবহার করে সেই পরিমাণগুলো ধরে নেব এবং প্রতিটি উপাদানের জন্য ভিন্ন ভিন্ন অক্ষর প্রতীক ব্যবহার করব। ধরে নেই পানির পরিমাণ x গ্রাম, গুড়ের পরিমাণ y গ্রাম এবং লবণের পরিমাণ z গ্রাম। তাহলে স্যালাইন যেটা তৈরি করা হলো সেখানে মোট পরিমাণ হলো x প্লাস y প্লাস z গ্রাম। যেহেতু স্যালাইন তৈরি করতে গেলে এই তিনটি উপাদানই যোগ করতে হবে, সেজন্য আমরা এখানে যে তিনটি উপাদানের যে পরিমাণগুলো ধরে নিয়েছি x y z, সেই পরিমাণগুলো আমরা যোগ করে দিয়েছি। এটা অবশ্যই একটি বীজগাণিতিক রাশি, কারণ দেখো এখানে তিনটি চলক ব্যবহার করা হয়েছে x, y এবং z। ৮ নং সমস্যায় বলা আছে ১০টি খাতা, ৫টি কলম ও ৩টি পেন্সিলের মোট দাম কত? প্রথমে আমাদের একটি খাতা, একটি কলম ও একটি পেন্সিলের দাম ধরে নিতে হবে অক্ষর প্রতীকের সাহায্যে। তো আমরা ধরে নেই একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা। তাহলে ১০টি খাতার দাম হবে 10x টাকা, ৫টি কলমের দাম হবে 5y টাকা, ৩টি পেন্সিলের দাম হবে 3z টাকা। আমাদের যেহেতু খাতা, কলম ও পেন্সিলের দাম মোট দাম চেয়েছে, তাহলে আমরা এখানে সবগুলো দাম যোগ করে দেব। প্রথমে লিখব 10x প্লাস 5y প্লাস 3z। এটা অবশ্যই একটি বীজগাণিতিক রাশি, কারণ এখানেও তিনটি চলক ব্যবহার করা হয়েছে x, y এবং z। এখন আমরা ৯ নং সমস্যা নিয়ে আলোচনা করব। আমেনার কাছে কিছু চকলেট আছে, লিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি চকলেট বেশি আছে, লিটনের কাছে আছে 7টি চকলেট। তিনজনের কাছে মোট চকলেট সংখ্যা কত? এখানে একটু খেয়াল করলে দেখা যাবে আমেনার কাছে কিছু চকলেট আছে, চকলেটের পরিমাণটা দেয়া নেই। লিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি চকলেট বেশি আছে, অর্থাৎ লিয়ানার চকলেট সংখ্যা বের করতে গেলে আগে আমেনার চকলেট সংখ্যাটা ধরে নিতে হবে, কিন্তু লিটনের চকলেট সংখ্যাটা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে, অর্থাৎ লিটনের চকলেট সংখ্যা হচ্ছে 7টি। তো আমরা এখন ধরে নেই আমেনার কাছে চকলেট আছে xটি। যেহেতু আমেনার চকলেটের সাথে লিয়ানার চকলেট সংখ্যা রিলেটেড, তাহলে আমরা এখানে লিখব লিয়ানার কাছে চকলেট আছে x প্লাস 5টি, লিটনের কাছে চকলেট আছে 7টি। এখন দেখো এখানে আমরা আমেনার চকলেট সংখ্যাও পেয়ে গেছি, লিয়ানার চকলেট সংখ্যাটাও পেয়ে গেছি এবং লিটনের চকলেট সংখ্যা দিয়ে দেওয়া আছে।
তাহলে তিনজনের মোট চকলেট সংখ্যা আমরা এখন বের করতে পারবো। তাহলে তিনজনের চকলেট সংখ্যা প্রথমে লিখবো এক্স, তারপরে লিয়ানার চকলেট সংখ্যা এক্স প্লাস 5, এবং তারপরে লিটনের চকলেট সংখ্যা 7। তাহলে এখানে যেহেতু দুইটি এক্স, এক্স এবং এক্স যোগ করলে হবে 2x, এবং 5 ও 7 যোগ করলে হবে হচ্ছে 12। তাহলে আমরা মোট চকলেট সংখ্যা পেলাম 2x প্লাস 12। এখানে খেয়াল করে দেখো, আমরা একটি মাত্র চলক ব্যবহার করেছি। যেহেতু আমরা একটি মাত্র চলক ব্যবহার করেছি, তাহলে এটাও একটি বীজগাণিতিক রাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 157 নং পেজে যে 5 নং ছকটি আছে, সেই ছকটি আমরা এখন পূরণ করব। এই ছকের 1 থেকে 7 নং পর্যন্ত যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর কোন সমস্যায় কি চলক ধরবো সেটা ওনারা বলে দিয়েছে। যেহেতু বলে দিয়েছে, তাহলে যে সমস্যায় যে চলক নির্ধারণ করে দেওয়া আছে, সেই চলক ধরেই আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। সেক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য 1 নং সমস্যাটি অলরেডি করে দেওয়া আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 1 নং সমস্যাটি হলো, মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে। বলা আছে, মনে করো মিতার এক্সটি চকলেট আছে, অর্থাৎ মিতার কাছে চকলেট আছে এক্সটি। ঐশীর চকলেট সংখ্যা যেহেতু মিতার চকলেট সংখ্যার থেকে 5টি চকলেট বেশি, তাহলে ঐশীর চকলেট সংখ্যা হবে এক্স প্লাস 5টি। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো 2 নং সমস্যা। বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট। আমাকে ধরতে হবে মানিকের বয়স এক্স বছর। মানিকের বয়স এক্স বছর, এটা আমাকে ধরতে হবে, ওনারা বলে দিয়েছে। তাহলে বিনয়ের বয়স কত হবে? বিনয় মানিকের চেয়ে ছোট, আর ছোট হলে অবশ্যই আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করি। তাহলে বিনয়ের বয়স হবে এক্স মাইনাস 11 বছর। আশা করি বুঝতে পেরেছো। 3 নং সমস্যা। রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা 15 টাকা বেশি আছে। এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে দ্বিগুণ আর একটা হচ্ছে 15 টাকা বেশি। তাহলে আমাদের কাজলের টাকা ধরতে বলেছে ওয়াই টাকা। কাজলের কাছে ওয়াই টাকা আছে, এটা আমাদের ধরে নিতে বলেছে, আমরা ধরে নিলাম। তাহলে রিফার কাছে থাকবে কত টাকা? বলেছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা 15 টাকা বেশি। তাহলে কাজলের টাকার দ্বিগুণ মানে হচ্ছে 2y। কাজলের টাকা যদি y হয়, তাহলে কাজলের টাকার দ্বিগুণ 2y, এবং তার চেয়েও 15 টাকা বেশি মানে প্লাস 15। তাহলে রিফার কাছে থাকলো কত টাকা? রিফার কাছে আছে 2y প্লাস 15 টাকা। 4 নং সমস্যায় বলা আছে 5 বছর পর বিকাশের বয়স কত হবে? প্রশ্নটা এমনই। আমাদের ধরতে বলেছে বিকাশের বর্তমান বয়স এক্স বছর, এটা আমাদের ধরে নিতে হবে। তো আমরাও তাই ধরে নিয়েছি, বিকাশের বর্তমান বয়স এক্স বছর। দেখো, তাহলে 4 বছর পর, এখন থেকে 4 বছর পর বিকাশের বয়স আরো 4 বছর বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। যদি বয়সটা যদি বেড়ে যায় বা বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্লাস করব। আবার বয়স যদি কমে যায় বা পূর্বে যদি বয়সটা আমরা হিসাব করে বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বিয়োগ করতে হবে, আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, এক্স বছর পর মানে আজকে থেকে আরো 4 বছর পর বিকাশের বয়স হবে এক্স প্লাস 4 বছর। এখন যদি বিকাশের বয়স, কথার কথা ধরো বিকাশের বয়স হচ্ছে 10 বছর, তাহলে 4 বছর পর বিকাশের বয়স হবে কত? 10 যোগ 4 মানে হচ্ছে 14 বছর। সেক্ষেত্রে এখানেও 4 বছর পর বিকাশের বয়স হবে এক্স প্লাস 4 বছর। আশা করি তোমরা এই 1 থেকে 4 নং পর্যন্ত যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো বুঝতে পেরেছো। এখন আমরা 5 থেকে 8 নং সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। 5 নং সমস্যায় বলা আছে 7 বছর পূর্বে লামিয়ার বয়স কত হবে? এর আগেরটা ছিল বিকাশের বয়স 4 বছর পর কত হবে, আর এটা হচ্ছে লামিয়ার বয়স 7 বছর পূর্বে কত ছিল। তাহলে এখানে আমাদের বলে দিচ্ছে লামিয়ার বয়স ওয়াই বছর ধরে নিতে। আমরা ধরে নিয়েছি লামিয়ার বয়স ওয়াই বছর। তাহলে 7 বছর পূর্বে, আগে পূর্বে কথা থাকলে আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে লামিয়ার বয়স ছিল ওয়াই মাইনাস 7
বছর। আশা করি সবাই বুঝতে পেরেছো। 6 নং প্রশ্ন, শিহাবের গণিতে প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেকের থেকে 3 বেশি। কথাটা ভালো করে খেয়াল করো, প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে 3 বেশি, মানে শিহাবের যে গণিতের প্রাপ্ত নম্বর সেটা মতিন যেটা পেয়েছে তার প্রাপ্ত নম্বরকে আগে অর্ধেক করতে হবে, তারপর সেই অর্ধেক নম্বরের সাথে 3 যোগ করতে হবে। মনে করো মতিনের প্রাপ্ত নম্বর এক্স, এটা ধরে নিতে হবে, আমাদেরকে বলে দিয়েছে। তাহলে শিহাবের প্রাপ্ত নম্বর কত হবে? শিহাবের প্রাপ্ত নম্বর হবে এই যে মতিনের যে প্রাপ্ত নম্বর আছে এক্স, এই এক্স কে 2 দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাবো তার সাথে 3 যোগ করে দিতে হবে। তাহলে শিহাবের প্রাপ্ত নম্বর এক্স ভাগ 2 যোগ 3। আশা করি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী সমস্যা 7 নং। এখানে বলা আছে একটি আয়তকাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা কত, মানে পরিসীমা বের করতে বলেছে। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আমরা জানি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থর ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে প্রস্থটা হচ্ছে ছোট হয়, দৈর্ঘ্যটা বড় হয়। তো এখানে কন্ডিশন দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, আগে দৈর্ঘ্য প্রস্থ বের করে নিতে হবে, তারপরে পরিসীমাটা বের করে নিতে হবে। এখানে অলরেডি আমাদের বাগানের প্রস্থ বলে দেওয়া আছে। মনে করো বাগানটির প্রস্থ ওয়াই মিটার, তাহলে আমাকে ওয়াই দিয়েই কাজ করতে হবে। তাহলে বাগানের প্রস্থ যদি ওয়াই মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 2y মিটার। ঠিক আছে, কারণ দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য যদি প্রস্থের দ্বিগুণ হয় তাহলে প্রস্থ হচ্ছে ওয়াই মিটার, দৈর্ঘ্য হচ্ছে 2y মিটার। এখন আসো পরিসীমার সূত্র আমরা জানি, আয়তক্ষেত্রে যে কোনো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সূত্রে 2, দৈর্ঘ্য হচ্ছে 2y, প্রস্থ হচ্ছে y, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু দুটোই y দিয়ে আমরা দুটো যোগ করে দিয়েছি, এখানে দুইটি y আছে, এখানে একটি y, তাহলে দুইটি y 3 এবং একটি y যোগ করলে পাবো হচ্ছে 3y, এবং 3y এর সাথে আমাদের বাহিরে যে 2টা আছে সেই 2টা গুণ করে দিতে হবে, 3 দুগুণা 6, 2 এবং 3 যোগ করলে আমরা পাবো 6y। y যেমন তেমনই থাকবে, কারণ y এর সাথে তো কোনো সংখ্যা প্রতীক গুণ করা যায় না। তাহলে আমরা বাগানের পরিসীমা পেলাম 6y মিটার। আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এখন আমরা 8 ও 9 নং সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ 8 ও 9 নং সমস্যার জন্য আমাদের একটি মাত্র চলক ধরতে বলা হয়েছে, সেটি হচ্ছে x, অর্থাৎ তোমাদের শ্রেণীতে তোমাদের সংখ্যা, অর্থাৎ একটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা x জন। এই x ধরেই আমাদের 8 নং ও 9 নং এই দুটি প্রশ্ন সমাধান করতে হবে। প্রথমে আমরা 8 নং সমস্যাটি সমাধান করব। প্রশ্নটি পড়ি, তোমরা প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, তোমাদের শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কত? তোমাদের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা x জন ধরতে বলা হয়েছে এবং বলেছে একটি বেঞ্চে যদি তোমরা 4 জন করে বসো তাহলে 3টি বেঞ্চ খালি থাকে। তাহলে প্রতি বেঞ্চে বসতে বলা হয়েছে 4 জন করে, এবং প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3 জন শিক্ষার্থী, মানে 3টি বেঞ্চ খালি থাকে। তাহলে আমাদের শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কতটি? বেঞ্চের সংখ্যাটি হচ্ছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে x জন, প্রতি বেঞ্চে বসছে 4 জন করে, তাহলে বেঞ্চের সংখ্যা হবে এই x কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলেই আমরা বেঞ্চের সংখ্যা পাবো। কিন্তু এখানে আরো 3টি বেঞ্চ খালি থাকে, তাহলে এই x কে 4 দিয়ে ভাগ করার পরে আমরা যে বেঞ্চের সংখ্যাটি পাবো তার সাথে এই যে 3টি বেঞ্চ খালি থাকলো সেই খালি 3টি বেঞ্চ যোগ করে দিতে হবে। তাহলে আমাদেরকে লিখতে হবে শ্রেণীতে মোট বেঞ্চের সংখ্যা x বাই 4 যোগ 3, এই হচ্ছে আমাদের মোট বেঞ্চের সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 9 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 9 নং প্রশ্নটি আগে পড়ি, প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়, এক্ষেত্রে তোমাদের শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কত সেটা বের করতে বলেছে। আগে যে 8 নম্বর যে প্রশ্নটি, সেই প্রশ্নটিতে ছিল যে 4 জন করে এক বেঞ্চে বসবে, আর এখানে 9 নম্বরে বলছে যে এক বেঞ্চে 3 জন করে বসবে।
আগে যখন এক বেঞ্চে 4 জন করে বসেছিল তখন সেখানে 3টি বেঞ্চ খালি ছিল, কিন্তু যখনই প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসলো তখন সেখানে আরো 6 জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকলো। তো সেক্ষেত্রে আমি বেঞ্চের সংখ্যাকে কিভাবে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করব? আগে যে 6 জন শিক্ষার্থী দাঁড়িয়ে থাকলো সেই 6 জন শিক্ষার্থীকে আমরা মোট শিক্ষার্থী থেকে আগে বিয়োগ করে দেব। কারণ মোট শিক্ষার্থী থেকে 6 জন শিক্ষার্থী বিয়োগ করলে যতজন শিক্ষার্থী পাবো সেই শিক্ষার্থীরা বসে আছে। তাহলে x থেকে 6 আগে বিয়োগ করে দিতে হবে। আমরা লিখব x বিয়োগ 6। তারপরে যেহেতু প্রতি বেঞ্চে 3 জন করে বসছে, তাহলে ওই শিক্ষার্থীর সংখ্যা, বসে থাকা যে মোট শিক্ষার্থীর সংখ্যা তাদেরকে 3 দিয়ে ভাগ করলে মোট বেঞ্চের সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমাদের বীজগাণিতিক রাশিটা হবে শ্রেণীর মোট বেঞ্চের সংখ্যা x - 6/3। আশা করি তোমরা এই প্রশ্নটিও বুঝতে পেরেছো। 157 নং পেজের সর্বশেষ দুইটি সমস্যা 10 এবং 11 নং, এই দুইটি সমস্যা সমাধানের মাধ্যমে আমরা 157 নম্বর পেজের যে ছকটি আছে সেই ছকটি সম্পূর্ণভাবে সমাধান করা হয়ে যাবে। প্রথমে আমরা 10 নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে 500 টাকা দিলেন। তো রহিম সাহেবের যে সঞ্চিত টাকা সেটা আমরা জানি না, তাই এখানে আমরা মনে করে নিয়েছি যে রহিম সাহেবের কাছে সঞ্চিত টাকা আছে x টাকা। তো সেই তার সঞ্চিত টাকা x টাকা থেকে 500 টাকা তার বন্ধুকে দিয়ে দিলেন। মানে 500 টাকা দিয়ে দিলেন মানে হলো তার সঞ্চিত টাকা থেকে এই 500 টাকা মাইনাস হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে যে রহিম সাহেবের অবশিষ্ট আছে তাহলে x মাইনাস 500 টাকা। আমরা বীজগাণিতিক রাশি পেলাম x মাইনাস 500 টাকা। এরপর আসো 11 নং প্রশ্ন। ব্যাংকে ডেভিড সাহেবের কিছু টাকা ছিল, তিনি ব্যাংকে আরো 1000 টাকা জমা রাখলেন। আগের গণিতে মানে আগের সমস্যায় রহিম সাহেবের সঞ্চিত টাকা থেকে 500 টাকা বন্ধুকে দিয়ে দিলেন, মানে মাইনাস করে দিলেন। কিন্তু এখানে ডেভিড সাহেবের কিছু টাকা ব্যাংকে জমা ছিল, মানে আগে থেকেই ছিল, তিনি আরো 1000 টাকা ব্যাংকে জমা রাখলেন। যেহেতু আরো 1000 টাকা ব্যাংকে জমা রাখলেন মানে আগের টাকার সাথে সেই টাকাটা মিলে গেল, তাহলে এখানে কি হবে? যোগ। তো আমরা এখানে ডেভিড সাহেবের যে ব্যাংকে টাকা ছিল সেই টাকাকে আমরা y টাকা ধরে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এখানে আরো অন্য কোনো চলকও ব্যবহার করতে পারো, আবার x ও ব্যবহার করতে পারো। তোমাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা চলক এখানে ব্যবহার করতে পারো। আমরা লিখব, মনে করি ব্যাংকে ডেভিড সাহেবের কাছে ছিল y টাকা, বর্তমানে ব্যাংকে ডেভিড সাহেবের কাছে জমা আছে, আগে ছিল y টাকা, পরে আরো 1000 টাকা যোগ হয়েছে, তাহলে y প্লাস কত? 1000 টাকা। এই y প্লাস 1000ই হচ্ছে এই ম্যাথের 11 নং ম্যাথের হচ্ছে বীজগাণিতিক রাশি। আশা করি তোমরা সম্পূর্ণ ছকটি কিভাবে সমাধান করলাম সেটা খুব সহজেই বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত লাইক ও সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।